আসসালামু আলাইকুম। আজ ১৬ই মার্চ ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার চীনের পা ধরে কাঁদছেন ট্রাম্প। সত্যিই কি নেতানিয়াহু মারা গেছে? কি বলছে আন্তর্জাতিক মিডিয়া? শক্তিশালী সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে চমক দেখালো ইরান। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। এবার চীনের হাত পা ধরে কান্নাকাটি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বর্তমানে বড় ধরনের হুমকির মুখে রয়েছে। এতে অস্থির হয়ে পড়েছে বিশ্বের জ্বালানি বাজার। এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় চালু করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চীনের সহায়তা চেয়েছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সহায়তার আহ্বান জানান। ট্রাম্প বলেন, আমি মনে করি চীনেরও এগিয়ে আসা উচিত, কারণ চীন তাদের প্রয়োজনের ৯০% তেল এই প্রণালী দিয়ে পায়। বেইজিং সফরের আগে এ বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও যোগ করেন, আমরা সফরটি পিছিয়ে দিতে পারি। এদিকে হরমুজ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ন্যাটো মিত্রদের সতর্ক করেছেন। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে তারা সহায়তা না করলে ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে। চীনের সঙ্গে বাণিজ্য বিরতি কার্যকর করা এবং মার্চের শেষে ট্রাম্পের বেইজিং সফরের পথ সুগম করতে প্যারিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনা উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে 2 দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যারা এই নৌপথের সুবিধাভোগী দেশ তাদেরই এটি সুরক্ষিত রাখতে সহায়তা করা উচিত। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানি বাহিনী জাহাজ চলাচলে আক্রমণ শুরু করলে ট্রাম্প গত শনিবার বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। ফিনান্সিয়াল টাইমসকে তিনি জানান, এই সহায়তার মধ্যে মাইন সুইপার এবং ড্রোন ও নৌ মাইন মোকাবিলায় অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে। ইরান সম্পর্কে তিনি বলেন, আমরা তাদের উপর চরম আঘাত হানছি। প্রণালীতে কিছুটা ঝামেলা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। সুবিধাভোগী দেশগুলোর উচিত আমাদের সঙ্গে এখানে পাহারায় অংশ নেয়া। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এই প্রণালীটি বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এদিকে ট্রাম্প সতর্ক করে আরও বলেন, প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে আরও হামলা চালানো হতে পারে। তিনি বলেন, আমরা 5 মিনিটের মধ্যে সেখানে আঘাত করতে পারি এবং তা ঠেকানোর ক্ষমতা তাদের নেই। সাক্ষাৎকারে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ব্রিটেনের ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাজ্যকে 1 নম্বর মিত্র ভাবা হয়, অথচ আমি যখন তাদের আসতে বললাম তারা আসতে চাইল না। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র যখন ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে এনেছে তখন ব্রিটেন জাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর 2 দিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়েছে এটি ইসরায়েল যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নয়। ভিডিওটি তৈরি করেন ফক্স নিউজের সাবেক উপস্থাপক টকার কার্লসন। দীর্ঘদিন ধরে তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত। যুদ্ধ শুরু হওয়ার আগেও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিতে কয়েকবার ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনই এই সংঘাত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া উচিত। যদিও ট্রাম্পের কট্টর সমর্থকদের বড় একটি অংশ বর্তমান সামরিক পদক্ষেপকে সমর্থন করছে, তবে জনমত জরিপে দেখা গেছে রিপাবলিকানদের মধ্যেও সবাই একমত নন। রিপাবলিকানদের ভেতর কয়েক মাস ধরেই আমেরিকা ফার্স্ট কর্মসূচি নিয়ে বিতর্ক চলছিল। ইরান যুদ্ধ সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। দলের একাংশের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘ হলে দেশের ভেতরে জ্বালানির দাম বাড়তে পারে এবং অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। এতে ভোটারদের উদ্বেগ বাড়ার সম্ভাবনাও রয়েছে। নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সামরিক অভিযান শুরু করলে প্রথম দিকে জনপ্রিয়তা বাড়তে দেখা যায়, কারণ ওই সময় দেশপ্রেমের আবেগে মানুষ রাজনৈতিক বিভাজন ভুলে প্রেসিডেন্টকে সমর্থন করে। কিন্তু এবার সেই চিত্র দেখা যায়নি। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সংকলিত বিভিন্ন জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তার বড় কোনো পরিবর্তন হয়নি। যুদ্ধ শুরুর পরও সমর্থনের মাত্রা প্রায় একই রয়েছে। এনবিসি নিউজের একটি জরিপে দেখা গেছে ট্রাম্প যেভাবে ইরানকে মোকাবিলা করছেন তার সঙ্গে 54% মানুষ একমত নন। দলভিত্তিক বিভাজন অবশ্য স্পষ্ট। ডেমোক্রেটিক সমর্থকদের
89% ট্রাম্পের সামরিক পদক্ষেপকে সমর্থন করেন না। অন্যদিকে 77% রিপাবলিকান সমর্থক তার কৌশলের পক্ষে মত দিয়েছেন। তবে রিপাবলিকানদের ভেতরেও পার্থক্য রয়েছে। নিজেদের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন কর্মসূচির সমর্থক বলে পরিচয় দেয়া অনেকেই যুদ্ধকে সমর্থন করেছেন, কিন্তু যারা এই কর্মসূচির সঙ্গে নিজেদের যুক্ত মনে করেন না তাদের মধ্যে যুদ্ধ নিয়ে সন্দেহ বেশি। তাদের মধ্যে অর্ধেকের কিছু বেশি মানুষ যুদ্ধকে সমর্থন করেছেন, আর 1/3 বেশি মানুষ এর বিপক্ষে। রিপাবলিকান অ্যাক্টিভিস্ট ফিশ বোরা বলেন, তৃণমূল সমর্থকদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের অভিজ্ঞতা থেকে হতাশ। আরেকটি জরিপে দেখা গেছে, ট্রাম্প যদি ইরানে স্থল সেনা মোতায়েন করেন তাহলে যুদ্ধবিরতি মনোভাব আরও বাড়তে পারে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে 85% রিপাবলিকান সামরিক পদক্ষেপকে সমর্থন করলেও দলের 52% সমর্থক ইরানে স্থল সেনা পাঠানোর বিরোধী। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণকারীদের মধ্যে ট্রকার কার্লসন, জো রোগান, মার্জোরি টেইলর গ্রিনের মতো প্রভাবশালী ব্যক্তিরাও আছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু এবং তার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিচিত্র সব গুঞ্জনের অবসান ঘটাতে তিনি নিজেই ভিডিও বার্তায় হাজির হয়েছেন। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি অংশ দাবি করেছিলেন যে নেতানিয়াহু আসলে মারা গেছেন, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভিডিওতে তার হাতে 5টি আঙুলের পরিবর্তে 6টি আঙুল দেখা যাচ্ছে। এই ডিজিটাল কারসাজির তত্ত্ব যখন বিশ্বজুড়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে, তখনই নতুন এক ভিডিওর মাধ্যমে সেই রহস্যের জবাব দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আগের ভিডিওতে নেতানিয়াহুর হাতের আঙুল নিয়ে যে অসঙ্গতি দেখা গিয়েছিল তাকে প্রযুক্তির ভাষায় এআই গ্লিচ বা কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছিলেন অনেকে। তাদের দাবি ছিল, মৃত নেতানিয়াহুকে জীবিত দেখাতে গিয়ে এআই প্রযুক্তির ভুল ব্যবহারের ফলে তার হাতে বাড়তি একটি আঙুল যুক্ত হয়ে গেছে। এই এক ইস্যুতেই তার মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রহস্য আরও ঘনীভূত হওয়ার আগেই নতুন একটি ভিডিওতে সাবলীল ভঙ্গিতে হাজির হন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি সরাসরি ক্যামেরার সামনে নিজের 2 হাত উঁচিয়ে ধরেন এবং স্পষ্ট করে দেখান যে তার হাতে স্বাভাবিক নিয়মেই 5টি আঙুল রয়েছে। কোনো প্রকার এআই কারসাজি যে এখানে নেই তা প্রমাণ করতেই তিনি এই কৌশল বেছে নেন। ভিডিওর এক পর্যায়ে তাকে অত্যন্ত স্বাভাবিকভাবে কফি নিতেও দেখা যায়, যা মূলত তার সুস্থতা এবং স্বাভাবিক কর্মক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই উত্তাল সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে এক ধরনের গুজব ও এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইরান ও হিজবুল্লাহর সাথে উত্তেজনার মাঝে নেতানিয়াহুর মৃত্যু বা অসুস্থতার খবর ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরির উদ্দেশ্যেই ছড়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন এই ভিডিওর মাধ্যমে সেই জল্পনার আপাতত অবসান ঘটল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইরানের শক্তিশালী সেজিল-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শব্দের গতির চেয়ে প্রায় 13 গুণ বেশি গতিতে চলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে সামরিক বিশ্লেষকরা নৃত্যরত ক্ষেপণাস্ত্র বা ড্যান্সিং মিসাইল বলেও উল্লেখ করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, রোববার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একই দিনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তেজনায় টানা 16তম দিন পার হয়েছে। বিশ্লেষকদের মতে, সেজিল-2 ব্যবহার ইরানের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সেজিল ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 2 ধাপ বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র প্রায় 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং দ্রুত গতি ও কৌশলগত গতিপথ পরিবর্তনের সক্ষমতার কারণে একে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলা হয়। সেজিল ক্ষেপণাস্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি তরল জ্বালানির বদলে কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল ব্যবহার করে। এর ফলে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব হয় এবং যুদ্ধক্ষেত্রে তা অধিক কার্যকর হয়ে ওঠে। উচ্চতায় চলার সময় গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী সেজিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ব্যাস প্রায় 1.25 মিটার এবং মোট ওজন প্রায় 12,600 কেজি।
ইরান ৯০-এর দশকের এই ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে এবং ২০০৮ সালে প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। এরপর ধীরে ধীরে এর উন্নত সংস্করণ তৈরি করা হয়। সেজিল ক্ষেপণাস্ত্রের দুটি প্রধান সংস্করণ রয়েছে, সেজিল-1 এবং সেজিল-2। এর মধ্যে সেজিল-1 স্বল্প পাল্লার এবং সেজিল-2 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। সর্বশেষ হামলায় ইরান সেজিল-2 সংস্করণ ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্য মতো এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া সাব জানিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথলিন কিং এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এই অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি জানান, এই মুহূর্তে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই এবং এ ধরনের কোনো অনুরোধও তারা পাননি। মন্ত্রী ক্যাথরিন কিং বলেন, এই অঞ্চলে অস্ট্রেলিয়ার ভূমিকা এবং সহায়তার বিষয়টি অত্যন্ত সুনির্দিষ্ট। বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে তাদের প্রতিরক্ষা সহায়তা প্রদান করছে। বিশেষ করে এই এলাকার বিপুল সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের উপস্থিতির কথা বিবেচনায় রেখে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিমান সহায়তা দেওয়া হচ্ছে। তবে হরমুজ প্রণালীতে সরাসরি কোনো সামরিক জাহাজ মোতায়েনের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি সচল রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে। এর আগে জাপানও একইভাবে এই অঞ্চলে তাদের যুদ্ধজাহাজ না পাঠানোর ঘোষণা দিয়েছিল। ফলে হরমুজ প্রণালীর নিরাপত্তায় আন্তর্জাতিক সামরিক জোট গঠন নিয়ে ট্রাম্পের উদ্যোগ এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ল। এবার অন্যান্য খবর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান খুব শিগগিরই ভারত সফরে যেতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা গেছে। এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল ইস্যুগুলোয় নতুন সিদ্ধান্ত আসতে পারে। দুই দেশের সামনে বাণিজ্য প্রতিবন্ধকতা, নিরাপত্তা, ইন্দো প্যাসিফিক, সীমান্ত হত্যা, পুশিনের মতো গুরুত্বপূর্ণ সব বিষয় আছে। মন্ত্রণালয়ের সূত্র মতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সম্ভাব্য ভারত সফরের নানা দিক নিয়ে কাজ চলছে। মাসখানেকের মধ্যে এ সফর হতে পারে, তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম ভারত সফর। ধারণা করা হচ্ছে এই সফরের পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা ইস্যু ধাপে ধাপে স্বাভাবিক হতে পারে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার 1 মাসে বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নে বেশ কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর দিল্লি ও আগরতলায় বাংলাদেশের মিশন থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেয়া আবার শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেন। সেখানে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা ত্রিপুরা পরিবহনও সীমিত আকারে আবার চালু হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি তেল চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। গত বুধবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের ডিজেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। এবার দেশের বাইরের আরও খবর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলা এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত একাডেমি অ্যাওয়ার্ডসের অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতারা। যুদ্ধের মানবিক বিপর্যয়ের দিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে রেড কার্পেটকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তারকারা। অনুষ্ঠান চলাকালীন পুরস্কার বিজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের হারদেম একটি পিন পরেছিলেন যাতে লেখা ছিল যুদ্ধকে না। এছাড়া তাঁর পোশাকে ফিলিস্তিনকে মুক্ত করো লেখা আরও একটি পিন ছিল। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার প্রদানের সময় তিনি যখন বলেন যুদ্ধকে না এবং ফিলিস্তিনকে মুক্ত করো, তখন উপস্থিত দর্শকদের করতালিতে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের
98তম আসরে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।